আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে কথা বলবো ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নিং এ বিষয় নিয়ে কথা বলবো এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজটা কী কারণে আমাদের ভালোমতো শিখা উচিত এবং কিভাবে এটা শিখতে পারি এবং এটা শিখার উপরে আমার একটি কোর্স আসবে এবং সেই কোর্সের ব্যাপারে ডিটেইলস কিছু কথা বলবো। আশা করি মনোযোগ দিয়ে শুনবেন এবং সাথে থাকবেন আরকি। ফার্স্ট অফ অল আমাদের বোঝা উচিত যে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা কী কারণে শিখা উচিত, তাই না? আপনি জানেন যে আপনার পার্সোনাল এক্সকিউজটা কি, যে আপনার কী কারণে ইংলিশ শিখা উচিত। মানে আপনি আপনারটা জানেন যে আপনি জানেন এটা শিখা উচিত, তাই না? তারপরে যদি আমি সার্বিকভাবে একটু এটাকে বর্ণনা করার চেষ্টা করি যে আসলে কী কারণে আমাদের ইংলিশটা শেখা প্রয়োজন, তাই না? আহ, এটাকে আমি এভাবে বলতে পারি যে দেখেন, ক্লাস 1 থেকে 12 পর্যন্ত আপনি পড়াশোনা করেছেন। সেখানে একটা কম্পালসরি সাবজেক্ট হিসাবে ইংলিশটি পড়েছেন, তাই না? আপনাকে পড়ানো হয়েছে যাতে আপনি ইংলিশ ভাষাটিকে ভালো মতো বুঝতে পারেন। সেখানে আপনি যত রকমের এক্সাম দিয়েছেন, যত রকমের টেস্ট আপনাকে দেওয়া হয়েছে, আপনি দিয়েছেন, সেগুলো সবকিছুর দ্বারা কিন্তু আপনাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজটি শেখানোর চেষ্টা করা হয়েছে। এবং যখন আপনার উচ্চ মাধ্যমিক পর্যায়ে শেষ হয়, মানে আমি বোঝানোর চেষ্টা করছি আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজটা কি কতটা জরুরি আপনার শেখা অ্যাজ এ স্টুডেন্ট অফ বাংলাদেশ। ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আপনার কতটা জরুরি শেখা। যখন আপনি উচ্চ মাধ্যমিক পর্যায়ে পার করে যখন আপনি হচ্ছে পারে একটা বিশ্ববিদ্যালয়ে স্বপ্ন দেখেন, একটা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার স্বপ্ন দেখেন, তখন দেখা যায় যে হচ্ছে একটা আপনাকে এক্সাম দিতে হয়। মানে বিশ্ববিদ্যালয়ে ভর্তি যে আপনি বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য ক্যাপাবল, সেটার জন্য আপনাকে কি করতে হয়, একটা এক্সাম দিতে হয় এবং সেই এক্সামের অংশ হিসাবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টটাও করা হয়। মানে একটা অংশ থাকে ইংলিশ। সেই অংশে দেখা যায় যে অনেক শিক্ষার্থী ফেল করে বা সেই অংশে ভালো পারফরমেন্স করতে পারে না, যার কারণে একটা শিক্ষার্থীর একটা বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন ভঙ্গ হতে পারে। আহ, তারপরে যখন আমরা বিশ্ববিদ্যালয় পর্যায়ে যাই তখন দেখা যায় যে বিভিন্ন ইংলিশ লিটারেচার ডিপার্টমেন্ট তো রয়েছেই, এ বাদে যদি আমাদের যে অন্যান্য ডিপার্টমেন্ট রয়েছে সেই ডিপার্টমেন্টের যে কোর্সগুলো রয়েছে সেখানে একটা ইংলিশ কোর্স থাকে। মানে আপনার ইংলিশটা পিছু ছাড়ছে না। আবার দেখেন অন্যান্য ডিপার্টমেন্ট আছে, ওই ডিপার্টমেন্টের যে বইগুলো মানে যে কোর্সগুলো থাকে, সেই কোর্সের যে বইগুলো থাকে দেখা যায় যে মোস্ট অফ দ্য টাইম সেই বইগুলো লেখা আছে ইংলিশে, মানে ইংলিশ ভার্সনের বই আপনাকে পড়তে হবে। সো সেখানেও আপনার কিন্তু ইংলিশটা আসলে না জানলে আপনি ওই ডিপার্টমেন্টাল ফায়দা নিয়ে আপনি একটা ভালো সিজি করতে পারবেন না। তো সেখানেও আপনার ইংলিশটা কাজে লাগছে। অ্যান্ড দেন যখন আপনি অনার্স কমপ্লিট করলেন, চিন্তা করলেন যে আপনি বাইরে একটা ভালো দেশে পড়তে যাবেন, ভালো একটা রেপুটেড ইউনিভার্সিটিতে পড়তে যাবেন। সেক্ষেত্রে বাইরের দেশগুলো আপনাদের বা বাংলাদেশের জন্য একটা স্কলারশিপ রাখে, বাইরের ইউনিভার্সিটিগুলা, যে আপনি যদি এই স্কলারশিপ পাবেন, আপনার কিছু শর্ত থাকে। এই শর্তের মধ্যে অন্যতম শর্ত হচ্ছে পারে কি, যে আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর, ইন্টারন্যাশনাল এই ল্যাঙ্গুয়েজটার উপর আপনার একটা বিশেষ দক্ষতার পরীক্ষা দিতে হয়, যেটাকে বলা হয় আইএলটিএস পরীক্ষা। তো আপনি যদি ভালো মতো সেই আইএলটিএস পরীক্ষাটা দিয়ে ভালো একটা মার্ক, মানে ভালো একটা স্কোর ক্যারি করতে পারেন, তাহলে দেখা যাচ্ছে আপনি একটা ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আপনি একটা বাইরের দেশে আহ, ভালো একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ পেতে পারেন। এছাড়াও যখন আপনার সম্পূর্ণ পড়াশোনাটা শেষ হয়ে যায়, তখন আপনার দরকার হয় একটা চাকরি, তাই না? আপনাকে একটা প্রফেশনে যেতে হবে। যদি আপনি পাবলিক বলেন, প্রাইভেট বলেন, কর্পোরেট বলেন, যাই বলেন, আপনি যদি একটা ভালো মানে চাকরি করতে চান, তাহলে আপনাকে আবারও দেখা যাচ্ছে যে আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজটা কতটুকু, আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজে কতটুকু দক্ষ, সেটা আবার পরীক্ষা করা হয়, দেন আপনাকে একটা চাকরি দেওয়া হয়, তাই না? তো সব মিলিয়ে আমরা বোঝার চেষ্টা করলাম যে আপনি যদি একটা স্টুডেন্ট হন বাংলাদেশের, মানে একজন শিক্ষার্থী হন বাংলাদেশের, তাহলে যদি আপনি পরবর্তীতে একটা ভালো প্রফেশনে যেতে চান বা আপনার স্টুডেন্ট লাইফটাকে মানে গ্লোরিয়াস করতে চান, মানে ভালো মতো স্টুডেন্ট লাইফটাকে পার করতে চান, তাহলে দেখা যাচ্ছে যে আপনার ইংলিশ শেখার কোনো বিকল্প নাই। যদিও আপনি পার্সোনালি এই বিষয়টা ভালো বোঝেন যে আপনার ইংলিশ এজ এ স্কিল আপনি যদি শিখতে পারেন, তাহলে হচ্ছে পারে কতটা বেনিফিটেড হবেন আপনি। তো যাই হোক, আমরা প্রয়োজনীয়তা আমরা যে যার জায়গা থেকে বুঝি ইংলিশ শিখার প্রয়োজনীয়তা। এখন ঘটনা হচ্ছে যে আমরা অনেকদিন যাবত তো এই ইংলিশ শিখার পিছনে টাইম দিয়েছি। আমরা দেখা যাচ্ছে যে কমপক্ষে ১০-১২ বছর দিয়েছেন, তাই না? সো ১০-১২ বছর যাবত একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখতে কিন্তু এত টাইম লাগে না। আপনি যদি ভালো মতো এফোর্ট দেন, তাহলে হচ্ছে পারে কি মোটামুটি ৩ মাসের মধ্যে একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে শিখে ফেলতে পারেন। বাট এত যাবত আপনি শিখেছেন, যদি হাইলি ডেডিকেটেড হন তাহলে ৩ মাসের মধ্যে বিষয়টাকে ক্যাপচার করতে পারবেন। বাট আপনি এই ১২ বছর যাবত পড়াশোনা করেও কেন শিখতে পারেননি, আর কি করলে শিখতে পারবেন, এই বিষয়টা নিয়ে যদি আমাকে কথা বলতে হয়, তাহলে এভাবে বলতে হবে। এই বিষয়টা খুব ইজি, যে আপনার ভাষা শিক্ষার যেটা প্রধান মাধ্যম, প্রধান সহায়ক, সেটা হচ্ছে পারে কি ভাষা শিক্ষার নিয়ম নীতি
নিয়ম সূত্রের সমাহার একটা বই আছে, মানে ভাষা শিক্ষার কিছু নিয়ম তৈরি করা হয়েছে, কিছু রুলস তৈরি করা হয়েছে যার মাধ্যমে আপনি ভাষাটাকে শিখতে পারবেন, সেটার একটা বই আছে যেটার নাম হচ্ছে পারে কি ইংলিশ গ্রামার। তো এই ইংলিশ গ্রামারটাকে আপনি নিয়ে আসেন বাসায়, বা আপনার কাছে অলরেডি দু একটি হয়তো বা গ্রামার আছে, সেই গ্রামারটা পেজটা উল্টে দেখেন যে হচ্ছে পারে অনেকগুলো টপিক দেওয়া আছে, মানে ইন্ডেক্সে অনেকগুলো টপিক দেওয়া আছে ইংলিশ গ্রামারের। ধরেন যে অনেকগুলো টপিক আছে, মনে করেন যে 40-50টার মতো টপিক আছে। তো আপনি যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে শিখতে চান তাহলে ফার্স্ট অফ অল আপনার কি করতে হবে, যে ওই যে আপনার যে ইন্ডেক্সে যতগুলো টপিক রয়েছে সেই টপিকগুলো সম্পর্কে আপনার হচ্ছে পারে মানে একদম বুঝে আন্ডারস্ট্যান্ডিং, মানে ভালো মতো বুঝে সম্পূর্ণ টপিক, মানে যতগুলো টপিক রয়েছে সবগুলো টপিক সম্পর্কে আপনার ক্লিয়ার ধারণা থাকা লাগবে, তাহলে হচ্ছে পারে কি আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে মানে পারবেন। কি কারণে আপনার সবগুলো টপিক সম্পর্কে আপনার ক্লিয়ার ধারণা থাকা লাগবে তাহলে আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা পারবেন। ইংলিশ ল্যাঙ্গুয়েজটা মনে করেন যে সবগুলো টপিকের মানে সমন্বয়ে হচ্ছে পারে একটা ল্যাঙ্গুয়েজ তৈরি হচ্ছে, তাই না? যেমন আপনি যদি 5 পেজ মতো হচ্ছে পারে ইংলিশ কিছু ইংলিশে কিছু লিখেন তাহলে সেই 5 পেজের মধ্যে আপনার কি থাকবে জানেন? ওই যে আপনি যতগুলা টপিকস আছে সবগুলো টপিকসের মানে সমন্বয়ে আপনি ওই লেখাটি লিখবেন, বা আপনি এখানে 5 মিনিট বা 10 মিনিট বা আধা ঘন্টা 1 ঘন্টা কথা বলবেন, তো দেখা যাচ্ছে আপনার ওই সব রুলস, ওই সব নিয়ম নীতি নৈতিকতা মেনে আপনাকে কথা বলতে হবে। তাহলে বিষয়টা হচ্ছে পারে কি, যে আপনাকে সম্পূর্ণ জিনিসটা একবার ফিনিশ করতে হবে, মানে একবার পড়ে শেষ করা লাগবে। কিন্তু এখানে একটা প্রবলেম হয় আমাদের কি, যে আমরা বুঝে পড়তে পারি না। বুঝে পড়ার ব্যাপারটা কি, যে ধরেন একটা গ্রামারিয়ান একটা রুল সেট করেছে, একটা রুল সেট করা কিন্তু চারটিখানি ব্যাপার না, কারণ একটা রুলসকে চিন্তা করতে হয় এবং চিন্তা করে ভিজুয়ালাইজেশন করতে হয় যে রুলটা কিভাবে পারফর্ম করতে পারে। বিষয়টা হলো এরকম। তো একটা গ্রামারিয়ান যখন একটা রুলস লেখে তখন তার ব্যাকগ্রাউন্ডে থাকে অনেক চিত্র, ঠিক আছে, অনেক ডেপথ একটা ওয়াইড একটা ব্যাপার থাকে। কিন্তু আমরা স্টুডেন্ট কি করি, ওই যে গ্রামারটা কিনি একটা রুলস বা একটা হচ্ছে কথা। আমি এই বিষয়টাকে এক্সাম্পল আকারে বুঝাবো, তারপর এখন আপনাকে যেভাবে বুঝাচ্ছি আপনি বোঝার চেষ্টা করেন। যে একটা কি রুলস, সেটা কি, মনে করেন যে একটা রুলস দেওয়া আছে এবং তার নিচে কিছু এক্সাম্পল থাকে, 4-5টি মতো এক্সাম্পল থাকে। আপনি কি করেন, ওই রুলসটাকে বুঝেন এবং 4-5টি এক্সাম্পল বুঝেন। কিন্তু এর বাইরেও কিন্তু কিছু ঘটনা থাকে যেটা আমাদের ভিজুয়ালাইজেশনের মাধ্যমে চিন্তা করতে হয় এবং মনোজগতে নিয়ে রুলসটাকে ভাবতে হয়। আপনি যদি এই কাজটি করতে না পারেন তাহলে কি হবে জানেন? আপনি জাস্ট ওই যে ওইখানে যে কয়টি হচ্ছে পারে ইনফরমেশন দেওয়া আছে, ওই রুলসটাকে আমি বলছি ইনফরমেশন, বা ওই এক্সাম্পল কয়টাকে বলছি আমি ইনফরমেশন। ওই ইনফরমেশনের উপর বেসিস করে আপনি কি করতে পারবেন, চিন্তা করা শিখতে পারবেন। আপনি যদি চিন্তা করা শিখতে না পারেন তাহলে হচ্ছে পারে কি জিনিসটা আচ্ছা মানে ইনফরমেশনে থেকে যাবে, সেটা আপনার নলেজে আসবে না, মানে গ্রামাটিক্যাল নলেজ তৈরি হবে না। আপনি কি করবেন, আপনি পড়ছেন বাট হচ্ছে পারে কি আপনি ইনফরমেশন গ্যাদার করছেন, কিন্তু কি আপনি ওই ইনফরমেশনটাকে নিয়ে খেলাধুলা করছেন না, মানে মস্তিষ্কে চিন্তা ভাবনা করছেন না। সো আপনি যদি চিন্তা ভাবনা না করেন তাহলে কি হবে, আপনি জাস্ট ইনফরমেশন মুখস্থ করছেন। ধরেন আপনি শুরুতে শুরু করলাম, সেন্টেন্স দিয়ে শুরু করলাম, নাউন পড়লাম, প্রোনাউন পড়লাম, অ্যাডজেক্টিভ পড়লাম, মানে ধারাবাহিকভাবে পড়ছি। বাট যদি আপনি ও আসলে থিঙ্কিংটা না করতে পারেন, মানে ওই ভিজুয়ালাইজেশন না করতে পারেন, মানে ব্যাকগ্রাউন্ডে ওই যে রাইটার ওই রুলসটা তৈরি করেছে ওই রুলসটা সম্পর্কে যদি আপনি এই চিন্তাটা না করতে পারেন তাহলে কি হবে জানেন? ওই ইনফরমেশনটা মুখস্থ করছেন বাট আপনি কতগুলো ইনফরমেশন মুখস্থ করে রাখতে পারবেন যদি সেটাকে প্রপার আন্ডারস্ট্যান্ডিং এ না নিয়ে ওই জিনিসটাকে গ্রামাটিক্যাল নলেজে পরিণত না করতে পারেন। চলেন আমি একটু বিষয়টা লিখে বুঝাই। ফার্স্ট অফ অল, যে ইনফরমেশন, তাই না? ইনফরমেশন, ইনফরমেশন, এখান থেকে যাবে গ্রামাটিক্যাল নলেজ। এই যে ইনফরমেশন যেটাকে আমি বললাম একটা রুলস এবং তার এক্সাম্পল গুলো, এই এক্সাম্পলটা আপনার ইনফরমেশন হিসাবে যদি কাজ করে মনোজগতে, এবং এই ইনফরমেশনটাকে যদি আপনি ট্রু ফ্যাক্ট বা ট্রু আন্ডারস্ট্যান্ডিং বা ব্যাকগ্রাউন্ডটা যিনি এই ইনফরমেশনটা লিখে আপনাকে দিয়েছেন সেটা যদি আমরা কোনো টিউটর বা
কারো দ্বারা বা নিজের সেলফ স্টাডির মাধ্যমে যদি এই ব্যাকগ্রাউন্ডে না পৌঁছাতে পারি, তাহলে কি করবেন আপনি? এই জাস্ট এইখানে আপনি আটকে থাকবেন। ইনফরমেশন মানে আপনি ওই রুলস এবং এক্সাম্পলের মধ্যে আটকে থাকবেন। প্রপার আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে আপনি ওই যে রুলসটা, ইনফরমেশন বা রুলসটাকে গ্রামাটিক্যাল নলেজে পরিণত করতে পারবেন না। সো এই যে আপনি গ্রামাটিক্যাল নলেজে পরিণত করতে পারছেন না, সে কারণে আপনার কি হবে? এই যে ইনফরমেশন আপনি মুখস্থ করবেন, বাট ইনফরমেশন মানুষের কিন্তু অতটা মুখস্থ থাকে না। আর এটা কোনো কাজের কাজও না যে ইনফরমেশন মুখস্থ করছি আমি। আপনি যে ইনফরমেশন পান সেটাকে আপনাকে নলেজে কনভার্ট করতে হবে। আসলে সেটা যৌক্তিকতা কি আছে এবং এটাকে চিন্তা করা শিখতে হবে। আসেন আমি একটু কথা বলি। আমরা তো জানি প্রেজেন্ট, আমি একটা উদাহরণ দিয়ে বিষয়টা ক্লিয়ার করি যে আসলে আমরা কিভাবে এই জিনিসটাকে বোঝার চেষ্টা করতে পারি। প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে না? আপনারা জানেন যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা কি? আমি স্ট্রাকচারটা লিখি ফার্স্টে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, এসইউবি, সাবজেক্ট প্লাস ভার্ব। এই ভার্বের এখানে আসবে আপনার হ্যাভ অর হ্যাজ, অ্যান্ড দেন ভার্বের ৩ নাম্বার ফর্ম যেটাকে আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম বলি, তাই না? আর এখানে হবে এক্সটেনশন, এখানে যা কিছুই থাকতে পারে, বিষয়টা ওটা না। ঘটনা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আপনাকে টেন্স নিয়ে কিছু কথা বলি এবং টেন্সটা একটু বোঝানোর চেষ্টা করি, আর কিভাবে এই যে ভিজুয়ালাইজেশন বা ব্যাকগ্রাউন্ড চিন্তা করতে হয় সেই বিষয় সম্পর্কিত একটু মানে টাচ দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে? আচ্ছা, টেন্স মানে কি আমরা জানি না? টেন্স মানে হচ্ছে পারে সময়। এখন সময়টা কি? সময়টা হচ্ছে পারে কি যে এই যে আমাদের পৃথিবীর সৃষ্টি হয়েছে না, এবং পৃথিবী ধ্বংস হবে, বা এই যে সময় যেটা এক্সিস্ট করছে এটা যতদিন থাকছে, মানে এই সিস্টেমটা যতদিন থাকছে ততদিন হচ্ছে পারে কি এটা পুরাটাই সময়। সময়টা চলছে কি আকারে? রিলস আকারে। মানে সময় যাচ্ছে তো যাচ্ছে। আমি যখন এই যে এখন কথা বলছি না, এটা কোন সময়ে কথা বলছি? আমি প্রেজেন্টে কথা বলছি। প্রেজেন্টের কোন টেন্সে? প্রেজেন্ট কন্টিনিউয়াসে, মানে চলমান সময়ে আছি আমি। আমাদের সময়টা কি হচ্ছে? চলমান। মানে এই যে এখান থেকে মনে করেন যে কোথাও একটা শুরু হয়েছিল সময়, এটা কোনো আদিতে শুরু হয়েছিল এবং এই যে সময় যে চলছে, এই চলমান সময়টা হচ্ছে পারে কি পুরাটা হচ্ছে আপনার এটা হচ্ছে পারে সময়, ধরেন যে চলতেছে, বাই ওয়ান সময় চলতেছে, এভাবে চলতেছে। আমরা ধরেন যে এখানে এক্সিস্ট করতেছি, ঠিক আছে? আমরা আমরা এখানে এক্সিস্ট করতেছি বা কোথাও একটা এক্সিস্ট করতেছি। আমরা যেখানেই হোক একটা জায়গাতে আমরা এক্সিস্ট করতেছি। এই যে আমি এখন বর্তমানে কথা বলছি না, এটা কি? মানে চলমান প্রক্রিয়া। আমি কথা বলছি মানে কথা বলা শেষ হয়নি, মানে আমি কথা বলতেই আছি। এই বিষয়টা হচ্ছে পারে কন্টিনিউয়াস ব্যাপার। বাট যখন আমার এই যে যেমন ক্লাসটা নিচ্ছি, মানে কি ক্লাসটা নিচ্ছি যেহেতু, সো এই যে ক্লাসটা যতক্ষণ চলবে, ক্লাস নেওয়ার কাজটা যতক্ষণ চলবে ততক্ষণ পর্যন্ত থাকবে কি প্রেজেন্টের কন্টিনিউয়াসে থাকবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস যখনই ব্রেক করবে, মানে আমি যখনই আমার ক্লাস নেওয়াটা কমপ্লিট হয়ে যাবে, তখন বিষয়টা কি হবে যে জিনিসটা ফাস্টে যাবে। ধরেন আমি এখানে একটা কাজ করছি, এই কাজ এখানে আমি ক্লাস নেওয়ার কাজটা করছি, ক্লাস নেওয়ার কাজ, এই কাজের নামটা যখন শেষ হয়ে যাবে তখন বিষয়টা কি হবে? এখানে থেকে যাবে সে, আমরা সময়ের সাথে সাথে যাব। আমরা কি সময়ের সাথে সাথে যাব। সো এখানে কি হয়ে যাওয়ার কথা ছিল? এখানে সময়টা পাস্টে যাচ্ছে। সো এখানে আমরা প্রেজেন্ট পারফেক্টের ইটা কি জানি আমরা, ইউজিং ডেফিনিশনটা কি জানা আছে আমাদের প্রেজেন্ট পারফেক্টের? বর্তমানে কোনো কাজ শেষ হয়েছে মানে কমপ্লিটলি শেষ হয়েছে, এবং তার ফলাফল বিদ্যমান রয়েছে। এই যে আমি বললাম না ইনফরমেশনটাকে আপনাকে ভিজুয়ালাইজেশন করতে হবে। ইনফরমেশনটা আপনার কাছে কি ছিল? যে বর্তমানে কোনো কাজ কমপ্লিটলি শেষ হয়েছে, মানে সম্পূর্ণ হয়েছে, একটা কাজ সম্পূর্ণ হয়েছে এবং তার ফলাফল বিদ্যমান রয়েছে। যখন ক্রিয়া সংগঠিত হয়, যে কোনো ক্রিয়া সংগঠিত হবে, একটা কাজ হবে, সেটা কিন্তু একটা ইফেক্ট থাকবে, সেটা হচ্ছে পারে কি আপনার ফলাফল। এই যে মনে করেন যে আমি বললাম যে আমি কিছুই করিনি, তার মানে কি ফলাফল কি কিছু আছে? বিষয়টা চিন্তা করেন, আমি কিছুই করিনি, যে আহ, আমি কিছুই করিনি, সো এখানে একটু চিন্তা করেন, আমি কিছুই করিনি তার মানে এখানে কি কোনো ফলাফল আছে? অবশ্যই আছে। আমি কিছু করিনি মানে এটা কিছুই করিনি, একটা কাজ করেছি মানে কাজ করিনি, তার মানে কিছু একটা তো করলাম, বসেছিলাম বা কিছু একটা করলাম, মানে আমি কিছুই করিনি। সো বা আমি হচ্ছে এই যে যেমন ক্লাসটা নিচ্ছি না, এই ক্লাসটা যে নিচ্ছি, এই ক্লাসটা যতক্ষণ আমি নিব ততক্ষণ থাকবে প্রেজেন্ট কন্টিনিউয়াসে। যখনই আমার ক্লাসটা নেওয়া শেষ হয়ে যাবে সেটা যাবে পাস্টে। বাট পাস্টের আগে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে পারে কি প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্ট। সো আমরা যেটা বলছিলাম যে প্রেজেন্ট পারফেক্টের ইউজিং ডেফিনিশনটা কি? বর্তমানে কোনো কাজ সম্পূর্ণভাবে হয়েছে এবং তার ফলাফল বর্তমানে বিদ্যমান রয়েছে, সেক্ষেত্রে হয় কি প্রেজেন্ট পারফেক্ট। আমি কিছু উদাহরণ বলি। আমি ভাত খেয়েছি, আমি ভাত খেয়েছি। আর ইউজিং ডেফিনেশনটাও লিখি, আমাদের দরকার আছে বিষয়টা। বর্তমানে, বর্তমানে কোনো কোনো কাজ সম্পূর্ণ হয়েছে, সম্পূর্ণ হয়েছে এবং তার
ফলাফল বিদ্যমান রয়েছে। আমাদের টিচাররা আমাদের এভাবে শিখাতো, আমি কিভাবে শিখাতো, যে একটা একটা উদাহরণ দিত, যে আই হ্যাভ ইটেন রাইস, আই হ্যাভ ইটেন রাইস মানে আমি বলতে চাইলাম যে আমি ভাত খেয়েছি। তার মানে কি, আমি বলছিলাম যে যে সময়টা চলছিল, সময়টা যে একটা সময় কাজ চলছিল এবং কাজটা কমপ্লিট হলো, সাথে সাথে সেই কাজটি কোথায় যাচ্ছে, পাস্টের দিকে যাচ্ছে। সো পাস্টের দিক থেকে পাস্টের দিকে যাওয়ার আগে, কমপ্লিটলি যাওয়ার আগে যদি আমরা তাকে ধরতে চাই, যে আমি তাকে পাস্টে যেতে দেবো না, কোথায় রাখবো, আমি প্রেজেন্ট পারফেক্টে রাখবো। সো সেখানে একটা কি সেট করতে হবে, সেখানে একটা সেট করতে হবে আপনার হচ্ছে পারে টাইম ইউনিট। টাইম ইউনিট গুলো কি, টাইম ইউনিট গুলো কি কি রয়েছে, ঘন্টা রয়েছে, দিন রয়েছে, তারপর আপনার তারপর মিনিট রয়েছে, এবং হচ্ছে আপনার আবার যুগ রয়েছে, বছর রয়েছে, দশক রয়েছে। এই যে টাইম ইউনিট গুলো রয়েছে, আমি যদি একটা টাইম ইউনিটের মধ্যে রেখে, আমি আমি যদি একটা টাইম ইউনিটের মধ্যে তাকে রেখে দিই, তাহলে আমরা তাকে কি করলাম, প্রেজেন্টে ধরে ফেললাম, মানে প্রেজেন্ট পারফেক্টে ধরে ফেললাম। আর যদি টাইম ইউনিট ব্রেক করে ফেলি, তাহলে কি হবে, জিনিসটা আপনার চলে যাবে হচ্ছে পাস্টে। বিষয়টা বোঝার চেষ্টা করেন। যেমন আই হ্যাভ ইটেন রাইস, সো আই হ্যাভ ইটেন রাইস এটা এভাবে বোঝাচ্ছে যে আমি ভাতটা খেয়েছি এবং বর্তমানে বিরাজ করছি, মানে বর্তমানের কোনো টাইম ইউনিটে বিরাজ করছি। যখন আমি হচ্ছে পারে এইখানটা এইভাবে লিখবো, আই হ্যাভ আই হ্যাভ ইটেন, ই এ টি টি ই এন, ইটেন রাইস, আর আই সি ই রাইস, 1 মিনিট এগো। এই যে 1 মিনিট, এম আই এন ইউ টি ই, 1 মিনিট অ্যাগো। এই যে 1 মিনিট আছে না, এই যে একটা মিনিট, একটা কিন্তু টাইম ইউনিট ভেঙে ফেলেছি আমরা, মানে একটা মিনিট ভেঙে ফেলেছি। সো এই যে 1 মিনিট ভেঙে ফেললাম, তার কারণে আমরা এই জিনিসটাকে আর কি করতে পারবো না, প্রেজেন্টে লিখতে পারবো না, প্রেজেন্ট পারফেক্টে লিখতে পারবো না, এটাকে আমাকে লিখতে হবে পাস্টে। তাহলে ই অ্যাক্ট করতে হবে, মানে এটাকে পাস্টে ফেলতে হবে, ঠিক আছে। এটাকে আমরা পাস্টে ফেললাম, কারণ কি কারণে পাস্টে ফেললাম, আমাদের এখানে একটা টাইম ইউনিট ভেঙে ফেলেছে। এখানে যেহেতু একটা টাইম ইউনিট ছিল না, সো আমরা আপনাকে চিন্তা করে নিতে হবে এটা কোনো না কোনো প্রেজেন্ট টাইম ইউনিটে ছিল, ঠিক আছে। আর যখনই একটা টাইম ইউনিট চলে আসবে, তখন হচ্ছে পারে কি এই জিনিসটা ভেঙে পড়বে। আপনি যদি এখানে হচ্ছে পারে কোনো টাইম ইউনিট না দেন, তাহলে কি হবে, প্রেজেন্টে রাখতে পারেন। আর যদি টাইম ইউনিট দেন, তাহলে হচ্ছে পারে এবং টাইম ইউনিট যদি এখন টুডে দিলেন, ডে টু টুডে দিলেন। সো এই টুডে যখন আপনি দিলেন, তখন হচ্ছে পারে কি এই জিনিসটাকে কলাপস করতে পারলেন, আজকের দিনে যখন এই কথাটা বলবেন, আজকের দিনে যখন এই কথাটা বলবেন, তখন হচ্ছে পারে কি প্রেজেন্ট পারফেক্ট লিখতে পারবেন। বাট আপনি যখন আজকের দিন পার হয়ে কালকে বলবেন, কালকের কথাটা উল্লেখ করবেন, সাথে সাথে কিন্তু প্রেজেন্ট ইউনিটটা ভেঙে যাবে। তো এইখানে বলেছিল যে হচ্ছে পারে বর্তমানে কোনো কাজ সম্পূর্ণ হয়েছে এবং তার ফলাফল বিদ্যমান রয়েছে, সেক্ষেত্রে আপনি হচ্ছে পারে কি প্রেজেন্ট পারফেক্ট। তো এই বর্তমান বলতে বর্তমান কোনো টাইম ইউনিটকে বোঝাচ্ছে। এই যে টাইম ইউনিট গুলো বললাম, যে এবারে মিনিট, ঘন্টা, তারপর আপনার আওয়ার যেটাকে বলছি, তারপর হচ্ছে পারে আপনার মান্থ, ইয়ার, এগুলা যেগুলো আছে সেগুলোকে হচ্ছে পারে আপনি প্রেজেন্ট, এগুলোর মধ্যে যদি থাকে, এগুলা এগুলাকে যদি আপনি এই টাইম ইউনিট গুলোকে যদি উল্লেখ করেন, এবং উল্লেখ করে যদি হচ্ছে পারে বসাতে চান, যদি এই টাইম ইউনিটটা ভেঙে যায়, ভেঙে যাওয়ার কোনো বিষয় এখানে উপলব্ধি করা যায়, তাহলে আপনি প্রেজেন্ট পারফেক্ট আর লিখতে পারবেন না, আপনাকে লিখতে হবে কোথায় গিয়ে, আপনি লিখতে পারবেন গিয়ে পাস্ট সিম্পলে, ঠিক আছে। ধরেন আপনি 2020 সালে এসএসসি পাস করেছেন, হ্যাঁ। তো আপনি একে দুই ভাবে লিখতে পারেন। কিভাবে দুই ভাবে লিখতে পারেন, প্রেজেন্ট পারফেক্টেও লিখতে পারেন। অলরেডি কিন্তু টাইম রিল থেকে আমরা বের হয়ে চলে এসেছি, মানে ওটা পাস্টে চলে গেছে, বাট আমরা একে দুইটি টেন্সে লিখতে পারি। সেটা হচ্ছে পারে কি, এক নম্বর প্রেজেন্ট পারফেক্ট, আর দুই নম্বর হচ্ছে পারে কি পাস্ট সিম্পল। সো যদি আপনি প্রেজেন্টে লিখতে চান, তাহলে হয় আপনাকে কোনো টাইম ইউনিট ওখানে মানে প্রেজেন্ট করা যাবে না, তাহলে ধরা যাবে যে একটা টাইম ইউনিট ইমাজিন করা আছে। আর যদি আপনি কোনো টাইম ইউনিট ধরেন, মনে করেন যে আপনি 2020 সালে এসএসসি পাস করেছেন, আপনি যদি বলতে চান এই দশকে আমি কি পাস করেছি, আপনার হচ্ছে পারে
এই দশকে আমি এসএসসি পাস করেছি। মানে কি, দশক মানে কি, 10 বছর, মানে 10 বছরটা আপনার শেষ হয় নাই, ঠিক আছে? আর আবার যদি আবার বলেন যে আমি 2020 সালে পাস করেছি, তখন 2020 সালের টাইম ইউনিটটা কতখানি ছিল? ওই যে 2020 সাল যখন থেকে শুরু হয়েছে এবং 2020 সাল যখন শেষ হয়ে গেছে, তখনই আপনার ওই টাইম ইউনিটটা ভেঙে গিয়েছে। সো তখন আপনি আর সেটাকে প্রেজেন্ট পারফেক্টলি লিখতে পারবেন না, অবশ্যই সেটাকে প্রেজেন্ট পাস্ট সিম্পলে লেখা লাগবে। আপনি আপনি হয়তো বিষয়টা বুঝতে পারছেন। তাহলে আমি বোঝানোর চেষ্টা করলাম যে এখানে টাইম ইউনিটের যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে এবারে বোঝানো হয়েছে এই বর্তমান শব্দটি দ্বারা। বর্তমান মানে কি, প্রেজেন্ট টাইম ইউনিট। প্রেজেন্ট টাইম ইউনিটে কোনো ক্রিয়া সংঘটিত হয়েছে, তার মানে তার কোনো ফলাফল রয়েছে, ঠিক আছে? সেটাকে আমরা দুইটি টেন্সে লিখতে পারি। একটা হচ্ছে পারে কি প্রেজেন্ট সিম্পল, আর একটি হচ্ছে পারে কি আপনার হচ্ছে প্রেজেন্ট সিম্পল, আর একটা হচ্ছে পারে পাস্ট সিম্পল, আর একটা হচ্ছে পারে প্রেজেন্ট পারফেক্ট। সো কিন্তু আমরা এই বিষয়টাকে কিভাবে শিখতাম? যদি আমি এইভাবে যদি না শিখতাম, টাইম ইউনিট আবার ফের টাইম ইউনিট ভেঙে যাওয়া, আমরা তখন কিভাবে শিখতাম যে আ বর্তমানে কোনো কাজ সম্পূর্ণ হয়েছে এবং তার ফলাফল বিদ্যমান রয়েছে, সেক্ষেত্রে আমরা কি করব? প্রেজেন্ট পারফেক্ট ইউজ করব। আর যখন আমরা দেখব যে অতীতকালে কোনো কাজ হয়েছে এবং হচ্ছে পারে তার ফলাফলের বিষয়টা ওখানে উল্লেখ থাকে না। কি থাকে? যে হচ্ছে পারে অ্যাগো, তারপর আপনার লাস্ট ডে, প্রিভিয়াস ডে, কোনো সাল উল্লেখ থাকবে। তখন হচ্ছে পারে কি আমরা পাস্ট ইউজ করব। বাট এখানে ব্যাপারটা হচ্ছে পারে কি একটা টাইম ইউনিট। যদি আপনারা সেই টাইম ইউনিটটা ভেঙে ফেলেন, আপনি অনেক দিন আগে কাজ করেছেন, বাট একটা লম্বা টাইম ইউনিট দিয়ে তাকে তাকে আপনি collapse করতে পারছেন, ধরতে পারছেন। সো আপনারা ওটা প্রেজেন্ট পারফেক্টলি লিখতে পারবেন। বাট যদি আপনি হচ্ছে পারে ছোট টাইম ইউনিট দিয়ে আজকের কথাটাকে আপনি পাস্টে লিখতে পারবেন। বিষয়টা বুঝতে পারছেন? সো আমরা যদি এইভাবে বিষয়টাকে প্রপার আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে, প্রপার ভিজুয়ালাইজেশন এর মাধ্যমে, প্রপার থিংকিং এর মাধ্যমে, প্রপার ব্যাকগ্রাউন্ডটার ডেপথ বুঝে আমরা যদি পড়াশোনা করতে পারি, তাহলে হচ্ছে পারে কি, এই যে এই জিনিসগুলো আপনার আর আমরা যদি এভাবে পড়াশোনা করি, এই জিনিসগুলো আমাদের আর কোনো ইনফরমেশনই মুখস্থ করে রাখা লাগবে না। আমরা যেটা শিখছি তার মানে ওটা ওকে। ঠিক আছে না? এইভাবে যদি আপনি পুরো গ্রামারটাকে টপিক বাই টপিক শেষ করতে পারেন, তাহলে কিন্তু আপনি আসলে গ্রামারের মজাটা পাবেন এবং গ্রামারটা শিখতে পারবেন এবং একদিন আপনি পুরা গ্রামারের যত ইন্ডেক্সে যতগুলো টপিক আছে সবগুলো শিখে আপনি ইংলিশ গ্রামারে ভালো কিছু করতে পারবেন। সো আ আমি এই বিষয়ে, আমি আসলে শিক্ষক না, আমি আসলে পড়াশোনা করছি। তো পড়াশোনার পাশাপাশি আমি আমার আ অনলাইন ক্লাসের প্রতি একটা ফ্যাসিনেশন আছে। আমি ছোট থাকতে সেরকম কোনো পড়াশোনা করতে পারি নাই। তো যাই হোক, ইন্টারমিডিয়েট পর্যায়ে এসে আমার পড়াশোনা করার প্রতি একটা আগ্রহ সৃষ্টি হয় এবং পড়াশোনা করি। তো আ আমি গ্রামে পড়াশোনা করেছিলাম। তো ওইখানে সেরকম কোনো টিচার পাই না। আমি অনলাইনে বিষয়গুলো শিখতে হয়েছিল। তো সেই থেকে আমার অনলাইন ক্লাস নেওয়ার একটা ইচ্ছে ছিল যে আমি কোনোদিন যদি ফ্রি সময় পাই, তখন আমি চেষ্টা করব যে অনলাইন ক্লাস নেওয়া যায় কিনা। এটা আমার একটা ভালো লাগার জায়গা। সো আমি প্রফেশনাল কোনো টিচার না। আমি হয়তো কতটুকু বুঝাতে পারবো না পারবো জানি না। তবে ইংলিশ গ্রামারের উপর যতগুলো টপিকস রয়েছে, সেই টপিকস গুলো আমি পড়ার মাধ্যমে যতটুকু মনে করব যে এই বিষয়গুলো নিয়ে কথা বলা প্রয়োজন, ধারাবাহিকভাবে সব টপিক নিয়েই কথা বলবো। ভালোমতো কথা বলবো এবং বিষয়গুলো বোঝানোর চেষ্টা করব যে কিভাবে কাজ করছে, এবং আপনাদের ভিজুয়ালাইজেশন এর যে ব্যাপারটা বললাম সেটা নিয়েও কাজ করব। এভাবে আমি ধারাবাহিকভাবে পুরো গ্রামারটাই শেষ করাবো এবং আমরা কি শিখছি না শিখছি, আমাদের কতটুকু হচ্ছে সেটা যাচাই করার জন্য যে কম্পিটিটিভ এক্সাম গুলো রয়েছে, সেই কম্পিটিটিভ এক্সামের যতগুলো পরীক্ষায় মানে কোশ্চেন গুলো রয়েছে, মানে প্রশ্ন ব্যাংকের যে কোশ্চেন গুলো রয়েছে, সেই কোশ্চেন গুলো যেগুলো আমাদের প্রয়োজন, মানে আমাদের যেগুলো আলোচনা করা নিয়ে প্রয়োজন বোধ মনে করব যে আসলে এগুলো কনফিউজিং, সেগুলো আমরা সলভ করার মাধ্যমে আমরা আসলে কি শিখছি ক্লাসে আর কি না শিখতে পারছি, সেগুলো হচ্ছে পারে কি আমরা আসলে যাচাই করতে পারবো বিষয়টা। এবং ক্লাসটা আমি সপ্তাহে ৩টি ক্লাস নিব। ধরেন শনিবার নিবো, রবিবার রবিবার নিবো না, সোমবার নিবো, মঙ্গলবার নিবো না, বুধবার নিবো। মানে ৩ দিন ৩ টি ক্লাস নিবো। মোটামুটি ৪০ টা মতো ক্লাস নিলে পুরা আপনার সূচিপত্রের যতগুলো টপিক রয়েছে, সেই টপিকগুলো আপনাকে বুঝিয়ে দেওয়া হবে। আপনি বুঝে পাবেন। সো দোয়া রাখবেন আমি যাতে সম্পূর্ণ ক্লাসটা শেষ করতে পারি, মানে সম্পূর্ণ কোর্সটা শেষ করতে পারি। আ এটার জন্য আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।